আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। প্রিয় দর্শক, বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে আপনাদের জন্য। আবারও ইরান এবং আমেরিকা প্রসঙ্গে সঙ্গে থাকবে ইসরায়েল, লেবানন, তুরস্ক, পাকিস্তানের বেশ কিছু কম্বাইন্ড সংবাদ। প্রথম যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো, যে কোনো সময় ইরান ইসরায়েলের মধ্যে আবারও খেলা শুরু হয়ে যেতে পারে। তার প্রধান কারণ হলো, আমেরিকা যখন ইরানের সাথে যুদ্ধবিরতির মধ্যে আছে এবং আমেরিকা যখন একটা নতুন পথ খুঁজতে চায় কি করে একটা ফেস সেভিং এর মাধ্যমে, মুখ রক্ষার মাধ্যমে যুদ্ধটা শেষ করা যায়, তখন ইসরায়েল বারবারই আমেরিকাকে যুদ্ধে টেনে আনার চেষ্টা করছে। এটা আমি বলছি না, বড় বড় গণমাধ্যমগুলো দাবি করছে। ইভেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোয়ান এই কথাটি বলেছেন। লেবাননের ভেতরে ওই দেশটি বারবারই আক্রমণ করছে। আজকে নতুন করে খবর হলো যে তারা নেতা কাকুর দেশ বলছে লেবানিজদের তোমরা শহর ছেড়ে চলে যাও। কি সুন্দর কথা! যাদের দেশ তাদেরকে বলছে তোমরা শহর ছেড়ে চলে যাও, আমরা আক্রমণ করবো এবং এটা আমরা দখল করব। যেমন আমরা গাজা দখল করেছি, আমরা লেবাননটাকে দখল করতে চাই। ইন্টারেস্টিং ব্যাপার যে আমরা যে শব্দটা বারবারই আপনাদেরকে বলি, গ্রেটার ইসরায়েল, গ্রেটার ইসরায়েল। তো ইন্টারেস্টিং ব্যাপারটা কি, গ্রেটার ইসরায়েলের কাজ শুরু করে দিয়েছে ইসরায়েল। তারা ফিলিস্তিন, লেবানন, জর্ডান, সৌদি আরব, এই করে ধরেন তাদের যে সিরিয়া, এই অঞ্চলগুলো নিয়ে তারা গ্রেটার ইসরায়েল তৈরি করবে। তো এখন তারা নতুন করে লেবাননে অ্যাটাক করছে, মূলত লেবানিজরা সরে গেলে সেই জায়গাটা তারা দখল করবে, কিন্তু পারছে না লেবাননের মুক্তি বাহিনীদের জন্য, মুজাহিদদের জন্য, বিপ্লবীদের জন্য। তো ইরান বলছে এই যুদ্ধবিরতি ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত ওই দেশটি লেবাননে হামলা না করবে। আবার আমেরিকা যখন ইরানকে নতুন করে আলোচনায় বসাতে চাইছে, বিভিন্নভাবে ইরানের সাথে সমঝোতা করছে, আমেরিকাকে স্পষ্ট ইরান বলে দিয়েছে, আমরা তোমাদের সাথে যুদ্ধবিরতি বা শান্তি চুক্তিতে তখনই বসবো যখন ইসরায়েল লেবাননে হামলা বন্ধ করবে। কিন্তু লেবাননে হামলা ইসরায়েল বন্ধ করছে না। তারা এখন নতুন করে সকলকে শহর ছেড়ে চলে যেতে বলছি, বড় আক্রমণের হুমকি দিচ্ছে। কি বলেছে ইরান? ইরান তারা বলছে যে যদি নতুন করে লেবাননে আর কোনো হামলা হয়, ইরান ওই দেশটিতে অ্যাটাক শুরু করতে পারে, তারা যুদ্ধবিরতি ভুলে যাবে। কারণ ইরান আমেরিকাকে যে 10টি চুক্তি দিয়েছিল তার মধ্যে এই চুক্তিটি ছিল যে ইয়েমেন, লেবানন এবং ইরাকে হামলা করতে পারবে না কেউ, কিন্তু সেটি করছে এখন। তার মানে এইটুকু আমরা নিশ্চিন্তে বলতে পারি যে দখলদারদের সাথে আবারও ইরানের একটা বড় ফাইট হতে পারে, এই শীঘ্রই হতে পারে। আসেন 2 নম্বর খবরটি কি, পাকিস্তানের ফিল্ড মার্শাল বা পাকিস্তানের সবচেয়ে বড় পাওয়ারফুল ব্যক্তি, প্রধানমন্ত্রী বলতে পারেন, প্রেসিডেন্ট বলতে পারেন, সব বলতে পারেন, যেমন বাংলাদেশের সকল ক্ষমতার মালিক হলো কি আমাদের সালাউদ্দিন ভাই। তিনি প্রধানমন্ত্রী, তিনি বাকি সব মন্ত্রী। বাংলাদেশে এই মুহূর্তে মন্ত্রী কয়জন আমার জানা নাই, কয়জন মন্ত্রী, উপমন্ত্রী, সকল মন্ত্রিত্বের মন্ত্রীগুলোর সালাউদ্দিন ভাইয়ের হাতে। তিনি একদিকে শিক্ষামন্ত্রী, তিনি একদিকে স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি একদিকে পররাষ্ট্রমন্ত্রী, তিনি একদিকে প্রতিরক্ষা মন্ত্রী, তিনি একদিকে সংবিধান মন্ত্রী, সব মন্ত্রী তিনি আর কি। পার্লামেন্টে দেখবেন তিনি কথা বলেন। তো আওয়ামী লীগের আমলে আমরা যেমন দেখতাম যে 2-1 নেতা ছিলেন যাদের কথা বললে আমাদের গা জ্বলতো, মনে আছে? আওয়ামী লীগের সব নেতার কথা কিন্তু গা জ্বলতো না। শেখ হাসিনা কি করতেন, 2-1টা অপছন্দের লোকরে টাইমলাইনে বসাই দিতেন। শেখ হাসিনা এই কাজটি করতেন। আমরা মনে করতাম শেখ হাসিনা মনে তারা অনেক গুরুত্ব দিচ্ছে, বিষয়টা এরকম না। শেখ হাসিনা বুঝতেন যে ওই বেটা যত কথা বলবে তত পচবে। যেমন ইনু মেননের ক্ষেত্রে আমরা কি দেখলাম, মানুষ আওয়ামী লীগের চেয়ে ইনু মেননের বেশি ঘৃণা করতো, আর ইনু মেনন মনে করতো শেখ হাসিনা তাদেরকে অনেক গুরুত্ব দিয়ে কথা বলার সুযোগ করে দিছে। তো বাংলাদেশে এই মুহূর্তে ধরেন আমরা যারা বিএনপি কে সমর্থন করতাম, অনেস্টলি বলি, আমরা কি বিএনপির পক্ষে একটা কথা বলার সুযোগ পাই? পাই না, কোনো অপশন নাই। কি বলবো বিএনপির পক্ষে? বলেন, আপনারাই বলেন। জুলাই কি কারণে জুলাই হয়েছে, এত রক্ত গেছে, আর বিএনপি কি করছে? কালকে আমার খুব কাছের এক বড় ভাই, সায়ন্ত ভাই, ডক্টর সায়ন্ত ভাই,
বিএনপির জন্য এতটা মানে 15 বছর ফাইট করছি আমরা, অনেক জেল জরিমানা অনেক কিছু হয়েছে, কিন্তু এখন না বিএনপির জন্য কিছু বলার পাচ্ছি না। সে কিন্তু একদম কট্টর বিএনপির লোক, বিএনপির জন্য কিছু বলার পাচ্ছি না। আমাদের সেম কাহিনী, এই জন্য বাংলাদেশের ভিডিও করতেছি না, কারণ বিএনপির বিরুদ্ধে বলতে হবে, আর কি করে বলি বলেন, নিজের ভালোবাসার একটা দল বলা যায়, এই জন্য চুপচাপ আছে আর কি। যাক, সংবাদটা বিএনপির না। তো বিষয় হলো যে এই মুহূর্তে পাকিস্তানের যিনি সবচেয়ে বড় নেতা, আবার সেনাবাহিনী, আবার ফিল্ড মার্শাল, আবার সব প্রধান বিচারপতি, সবকিছু, আসিম মনির, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেসক্রিপশন নিয়ে দৌড়ে চলে গেলেন এখন ইরানে। তিনি এখন ইরানে আছেন। কেন তিনি ইরানে গেলেন এই হঠাৎ এই টাইমের মধ্যে? বলা হচ্ছে আমেরিকা তার অন্যতম ভৃত্য চাকর আসিম মনিরকে ইরানে পাঠিয়েছে। কেন পাঠিয়েছে? তিনি আরো 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি চান। মানে প্রথম দফায় যে যুদ্ধবিরতিটি হয়েছে 2 সপ্তাহের জন্য, এটা প্রায় শেষের দিকে আসতেছে। আমেরিকা চাইছে ইরান যেন আরো 2 সপ্তাহ যুদ্ধবিরতি দেয়। বিষয়টা খেয়াল করেন তো, ডট মেলান তো একটু। প্রথম যুদ্ধবিরতি হয়েছে কার ইশারায়? আমেরিকার ইশারায়, কিন্তু ইরান করেনি। আবার ট্রাম্প আসিম মনিরকে বলছে ইরানে যাও, গিয়ে একটা যুদ্ধবিরতি আলোচনা করে আসো, বা আমার যুদ্ধবিরতি দরকার আরো 2 সপ্তাহের জন্য। তো সে গেলেন 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘটাতে। আসিম মনির এখন ইরানে আছেন। পাশাপাশি আসিম মনির সৌদি আরবের কিছু প্রস্তাবনা ইরানকে দেবে, অর্থাৎ পাকিস্তানে যে 2য় দফা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে, শান্তি চুক্তি বৈঠকগুলো হবে, আমেরিকা ইরানের সাথে আবারও বসতে চেয়েছে, যে আমরা আবারও ইরানের সাথে বসতে চাই। প্রথম দফা কি করলো তারা? ইসলামাবাদে বৈঠক করলো 21 থেকে 25 ঘন্টা। তারপর জেড ভেন্স চলে গেলেন, মার্কিন যে ভাইস প্রেসিডেন্ট জেড ভেন্স চলে গেলেন, একটু ভাব নিলেন, আমি ইরানকে তোয়াক্কাই করলাম না। ইরান বলল যে ওকে ফাইন, তুমি চলে গেছো, যাও, সমস্যা নাই। এখন আমার আমেরিকা বলতেছে ইরান তোমার সাথে আমার আরো কথা আছে, আসো না একটু কথা বলি। ও মেরে জান, কোথায় তুমি, আসো তোমার সাথে একটু কথা বলি। বুঝছেন নি চিটাগাঙ্গের মানুষজন? এখন বলতেছে যে তোমার সাথে আমার আরো অনেক কথা আছে, এই কথাগুলো আমি তোমাকে বলতে চাই, একবার তুমি ফোন ধরো, একবার তুমি আমার সামনে দাঁড়াও, আমি তোমাকে এই কথাগুলো বলবো। ইরান বলছে আমার সময় নেই, আমি তোমাকে আগের মতো আর ভালোবাসি না, তুমি কথা দিয়ে কথা রাখো না, তুমি কথার মধ্যেই আমাকে বোম মারো, তুমি আর তোমার ওই ছিচকে চোর বন্ধু না দোস্ত নেতানিয়াহুকে নিয়ে এসে তুমি আমাকে ধোলাই দাও, এটা হতে পারবে না। আমি এবার প্রতিবাদী হয়ে গেছি। তো এখন ডোনাল্ড ট্রাম্প পাঠাইছে আসিম মনিরকে, যে আসিম মনির তুমি যাও, তুমি ইরানকে রাজি করাও। আমি ধারণা করছি ইরান রাজি হবে, পাকিস্তানের প্রতি সম্মান জানিয়ে ইরান রাজি হবে, আরো 2 সপ্তাহ যুদ্ধবিরতি। এবং ইরান বলছে পাকিস্তানে যে বৈঠকটি করতে চায় ট্রাম্প আমাদের সাথে, এটা তখনই সম্ভব হবে যখন ইসরায়েল লেবাননে হামলা বন্ধ করবে, কারণ এটা ইরানের দায়িত্ব হয়ে গেছে। কারণ দায়িত্ব কেন? লেবানন ইসরায়েলে যে অ্যাটাক করছে এটা তো ইরানের জন্যই করছে, তাই না? এবার যেটা হয়েছে 28 ফেব্রুয়ারির পর থেকে যে যুদ্ধটা হলো, লেবানন ইসরায়েলে কেন অ্যাটাক করেছে? ইরানের পক্ষ নিয়ে তো করেছে। তো ইরানের দায়িত্ব এখন তার ভাইকে বাঁচানো, এটা ইরান সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি কি শোনেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, পররাষ্ট্রমন্ত্রী এবং লর্ড বহর নিয়ে শেখ হাসিনার মতো পুরো টিম নিয়ে চলে গেছেন সৌদি আরবে। সৌদি আরবে কেন গেছেন? সৌদি আরবের সাথে ইরানের একটা মধ্যস্থতা করাবেন, পাশাপাশি একটা বড় কট খেয়ে গেছে পাকিস্তান। পাকিস্তান তারা কি করছে, এই যে ডোনাল্ড ট্রাম্পের যে পিচ, কি বলে, পিচ কম্বিনেশন না বলে আমরা কি বলবো, ইসরায়েল যে গাজাতে অ্যাটাক করেছে, তারপর যে একটি পিচ কমিটি গঠন হয়েছে, সেখানে কিন্তু পাকিস্তানকে সদস্য করা হয়েছে। তো পাকিস্তান এই দেশটির পলিটিশিয়ানরা আর সেনাবাহিনীর সদস্যরা জনগণকে পায়ের নিচে রেখে রাষ্ট্রটাকে লোটে সবসময়। এই জন্য দেখবেন তারা সেনাবাহিনী আর রাজনৈতিক ব্যক্তির একটা কোলাবরেশন করে চলে। তো $5 বিলিয়ন মার্কিন আরব আমিরাত থেকে পাকিস্তান নিয়েছিল। এখন আরব আমিরাত এই টাকাটা ফেরত চেয়েছে
পাকিস্তানের কাছে। পাকিস্তানের গলা শুকিয়ে গেছে। পাকিস্তান বলতেছে এই টাকা পাবো কই, আমি তো নিজেই না খেয়ে আছি। তো পাকিস্তানের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী আর লর্ড বহর নিয়ে দৌড়ে চলে গেলেন বিমান ভর্তি করে সৌদি আরবে। ও মিস্টার সালমান, ও মিস্টার মোহাম্মদ বিন সালমান, মেরে জান বাঁচাও, মেরে জান বাঁচাও। এখন পাকিস্তান বলছে যে তুমি আমাকে 3-4 বিলিয়ন ডলার দাও, আর সৌদি আরব বলছে ওকে ফাইন, তাহলে তুমি আমার দুটো কাজ করে দাও। তুমি আমার হয়ে ইরানের সাথে লড়াই করবা যদি ইরান আমাকে আবার মারে, ওকে? তো পাকিস্তান বলছে ওকে 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 ওকে। তুমি আরেকটা কাজ করে দাও, তুমি ইরানকে বোঝাও যে আমরা অতীতে ভুল করছি, এই ভুল আর সামনে করতে চাই না। আমরা ইরানের সাথে একটা মধ্যস্থতা করে একটা সমঝোতা করে চলতে চাই, কারণ ইরান যেভাবে ইসরায়েল আমেরিকাকে ধোলাই দিছে, এরপরে বুঝছি যে ওদের শক্তিমত্তার জায়গাটা, ওদের সাহসের জায়গাটা বুঝছি। ওদের সাথে পাঙ্গা নেওয়ার সাহস আর আমাদের নাই, কারণ আমরা তো জুব্বা পরে দৌড় মারি, তো যখন দৌড় মারবো পায়জামা খুলে চলে যাবে, জুব্বাটা শুধু উপরে থাকবে। কারণ আমরা যত বড়ই মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার কিনি, যত বড়ই প্রতিরক্ষা ব্যবস্থা কিনি, F-35 কিনি, যত কিছু কিনি, আমরা তো আমাদের দেশের জনগণ বা যে সেনাবাহিনী আছে, এরা তো ইয়েমেনের হুতিদের সাথে পারে না যুদ্ধ করে এক যুগ ধরে। এরা ইরানের সাথে পারবে কেমনে? ইরানের IRGC 10,000 সেনা যদি ঢুকে যায় সৌদি আরবে, দেখবেন সব সাহারা মরুভূমি পার হয়ে দৌড় মারছে। এখন সৌদি আরব বলতেছে পাকিস্তানকে তোমার অর্থ লাগে, অর্থ দিব, তুমি আমার জন্য এই কাজটা করে দাও। সেই কাজটা কি? ইরানের সাথে আমাদের একটা সমঝোতা করে দাও। যেহেতু ইরানের এই মধ্যস্থতাগুলো এখন পাকিস্তানি করছে, আমেরিকাটাও পাকিস্তান করছে, আরবেরটাও পাকিস্তান করছে। তো এই মুহূর্তে সিচুয়েশনটা তৈরি হয়েছে এরকম যে আমেরিকা হরমুজ প্রণালী ঘেরাও করে যে খেলাটা দেখাতে চেয়েছিল সেটা ফেল হয়ে গেছে। এখন আমেরিকার টার্গেট হলো ইরানের কাছ থেকে আরো 2 সপ্তাহ যুদ্ধবিরতি নিয়ে একটা টাইম তার হাতে নেওয়া। এই টাইমের মধ্যে আমেরিকা চাইবে কি, তার জোটকে আরো স্ট্রং করা, সমৃদ্ধ করা। কিরকম? 28 ফেব্রুয়ারি থেকে যে যুদ্ধটা শুরু হলো, এখন পর্যন্ত ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন কাউকে আমেরিকা তার পক্ষে আনতে পারেনি। এখন এই যুদ্ধবিরতির নাম করে প্রথমে হরমুজ প্রণালী ঘেরাও করেছে, দেখলো যে এখানে কাজ হয়নি। আমেরিকার প্রধান শত্রু চীন এখান থেকে তার জাহাজ নিয়ে ঢুকে গেছে, ইরান তার জাহাজ ঢুকে গেছে, বাকিরা তো আমেরিকার বন্ধু, এদের তো আমেরিকা আটকে রাখতে পারে না। 20-এর অধিক জাহাজ আমেরিকার নাকের ডগা দিয়ে সামনে দিয়ে চলে গেছে, আমেরিকার নাক কাটা পড়েছে। এখন আমেরিকা বলছে যে এইভাবে হবে না, তাহলে ইরানের সাথে লড়াই করতে হলে আমার একটু সময় লাগবে, আমার জোট স্ট্রং করতে হবে। ট্রাম্প আবারও 2 সপ্তাহ সময় নিচ্ছে যুদ্ধবিরতির নাম করে, যাতে করে ইউরোপের বা ন্যাটোর বন্ধুদের তার পক্ষে আনতে পারে। আমার মনে হয় না তার বন্ধুরা ট্রাম্পের পাশে দাঁড়াবে, কারণ ট্রাম্পের অবস্থা ক্রমান্বয়ে নিচে নেমে যাচ্ছে। তার বক্তব্য বা তার স্ট্র্যাটেজি বা তার যেটাই বলি না কেন, এটা আর আমেরিকা ফার্স্ট নীতির উপর নেই, এটা চলে গেছে ইসরায়েল ফার্স্ট নীতির উপর। এখন আমেরিকা একটা বড় রকম মাইন্ডকে চিপায় আটকে গেছে। এ সময় আসলে কিছু করার নেই। এখন আসিম মুনির পাকিস্তান ইরানের সফরে গিয়ে ইরান থেকে কি আনবেন? আবার শাহবাজ শরীফ সৌদি আরব সফরে গেছেন, সেখান থেকে তিনি কি আনবেন? এখানে একটা বিষয় আছে, যুদ্ধের গতি প্রকৃতি কোন দিকে যাবে। অর্থাৎ পাকিস্তান এখন ইরান, সৌদি আর কি বলে আমেরিকার মধ্যে মধ্যস্থতা করতে গিয়ে এখন খেলছে। এখান থেকে পাকিস্তান চেষ্টা করবে তার ধনী রাষ্ট্র বন্ধুদের কাছ থেকে কিছু দয়া, ইরানের সাথে সম্পর্ক রেখে তার সীমান্তকে মোটামুটি নিরাপদ রাখা। কারণ এখন পর্যন্ত পাকিস্তান আমেরিকাকে ইরানের বিরুদ্ধে তার ঘাঁটি ব্যবহার করতে দেয়নি। পাকিস্তান ইরান কিন্তু প্রতিবেশী দেশ, জানেন আপনারা। তো পাকিস্তানের সেনাবাহিনীর উপর চাপ আছে, তারপরেও পাকিস্তান এটা করছে না কেন? পাকিস্তানের জনগণ ধরেন 100%-এর মধ্যে 90%, ধরেন 90 না 95% ধরেন ইরানের পক্ষে। তো 95% জনগণ যদি ইরানের পক্ষে দাঁড়ায়, আর আমেরিকার হয়ে বা সৌদির পক্ষ হয়ে যদি পাকিস্তান ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ায়, তাহলে শাহবাজ শরীফ আর আসিম মুনিরের পাশার বাতাস শুরু হয়ে যাবে। মানে তাদের জনগণ কি করবে মোটামুটি আইডিয়া আছে। তো ইতিমধ্যে জানেন আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের পর পাকিস্তানে মার্কিন এম্বাসিতে হামলা হয়েছে, পুলিশের গুলিতে সেখানে কয়েক ডজন মানুষ মারা গেছে, একজন দুজন না, কয়েক ডজন মানুষ মারা গেছে। পাকিস্তান কিন্তু আমাদের দেশের মতো না। তো সেই ক্ষেত্রে আমরা এটুকু বলতে পারি যে পাকিস্তান যে মধ্যস্থতাটা করছে, এটা তার নিজেরও যেমন লাভ হবে, ইরানের জন্য লাভ হবে, সবার জন্য লাভ হবে, এটা আশা করা যায়। কিন্তু এটাও সত্য কথা
যে ইরানকে যুদ্ধবিরতি নাম করে সময় নিয়ে আমেরিকা নতুন প্ল্যান করছে, আর ইরান যদি চাপ দিয়ে লেবাননের হামলাটা বন্ধ করতে না পারে তাহলে ইরান আবারও যুদ্ধে জড়িয়ে যাবে। ইরান সেইভাবে তার প্রস্তুতি সম্পন্ন করেছে, যে কোনো সময় সেই আভাসটা বা যুদ্ধটা শুরু হয়ে যেতে পারে। সো আমরা চাই না যুদ্ধটা আবার শুরু হোক, আমরা চাই পৃথিবীতে শান্তি থাকুক। যুদ্ধ মানে হত্যা, রক্ত, কান্না। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আল্লাহ হাফিজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।